ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমরা আজকে আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর ধারা 1 থেকে 7 পর্যন্ত। আমাদের এই রিডিং কন্টেন্ট আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এর আগে আমরা জেনেছি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর সংক্ষিপ্ত ইতিহাস এবং 12 ম্যাক্সিম অফ ইকুইটি, যে ম্যাক্সিমের উপর নির্ভর করেই সুনির্দিষ্ট প্রতিকার আইনটি তৈরি করা হয়েছিল। তো চলুন শুরু করি। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 1 নং আইন। প্রস্তাবনা: কতিপয় সুনির্দিষ্ট প্রতিকার সংক্রান্ত আইনের সংজ্ঞা নিরূপণ ও সংশোধনের জন্য প্রণীত আইন। যেহেতু দেওয়ানি মামলায় অর্জনযোগ্য কতিপয় ধরনের সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর আইনের সংজ্ঞা নিরূপণ এবং সংশোধন করা সমীচীন ও প্রয়োজন, সেই হেতু এত দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হলো। সুনির্দিষ্ট প্রতিকার আইন বলতে কি বোঝা যায়? উহার বিশদ বিবরণ প্রয়োজন। বিষয়টি জটিল বিধায় উদাহরণের সাহায্যে ইহা পরিষ্কার করিবার চেষ্টা করা যাইতেছে। দবিরের একখানি জমি আছে, এই জমিখানি সে পুরুষানুক্রমে ভোগ দখল করিতেছে। ধন ও জনমতে মত্ত সাবেত লাঠির জোরে একদিন উক্ত জমি হইতে দবিরের বেদখল করিল। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দবির 3 ধরনের প্রতিকার পাইতে পারে। 1. দবির ফৌজদারি আদালতে অপরাধমূলক অনধিকার প্রবেশের অভিযোগে সাবেতের বিরুদ্ধে মোকদ্দমা করিতে পারে। এই মোকদ্দমায় সাবেতের জেল বা জরিমানা হইতে পারে। 2. দবির দেওয়ানি আদালতে মামলা করিয়া সাবেতের নিকট হইতে উক্ত জমির মূল্য এবং ক্ষতিপূরণ আদায় করিতে পারে। 3. দবির দেওয়ানি আদালতে গিয়া মামলার মাধ্যমে সাবেতের নিকট হইতে জমির দখল ফিরাইয়া আনিতে পারে। 3 নম্বর প্রতিকারকে সুনির্দিষ্ট প্রতিকার বলে। 1 নম্বর ও 2 নম্বরে যে প্রতিকার দবির চাই তা সুনির্দিষ্ট নহে। এই দুটিতেই দবির যে জমি হারাইয়াছে তাহা সে পাইতেছে না, একমাত্র 3 নম্বর প্রতিকারেই সে নিজের জমি ফেরত পাইতেছে। উদাহরণ: আরেকটি উদাহরণ দেওয়া যাইতে পারে। দবি তাহার ঢাকাস্থ একখানি বাড়ি সাবেতের নিকট বিক্রয় করিতে চুক্তিবদ্ধ হইল। সেই চুক্তি অনুযায়ী সাবেত 10 লক্ষ টাকা দবিরকে প্রদান করিল, কিন্তু দবির দলিল সম্পাদন না করিয়াই কেবলই তালবাহানা করিয়া সময় ক্ষেপণ করিতে লাগিল। এই পরিস্থিতিতে সাবেত নিম্ন বর্ণিত 3টি প্রতিকারের যে কোনো একটি পাইতে পারেন। 1. সাবেত এই অভিযোগে দবিরের বিরুদ্ধে দণ্ডবিধির 420 ধারায় মামলা করিতে পারে যে দবির তাহাকে প্রতারণা করিয়া টাকা লইয়াছে, অর্থাৎ বাড়ি বিক্রয় করিবার লোভ দেখাইয়া সে টাকা হাত করিয়াছে। এই অভিযোগ প্রতিষ্ঠিত হইলে দবিরের জেল ও জরিমানা হইতে পারে। 2. সাবেত তাহার টাকা সুদ সমেত ফেরত চাহিয়া দেওয়ানি মামলা করিতে পারে। দেওয়ানি মামলা করিয়া সে তাহার প্রদত্ত অর্থ ফেরত পাইতে পারে। 3. সাবেত দবিরের বিরুদ্ধে তাহার চুক্তির প্রবলতার মামলা করিতে পারে, অর্থাৎ সে আদালতে গিয়া বলিতে পারে যে দবির তাহার বাড়ি বিক্রয় করিবার চুক্তি করিয়াছে এবং সেই চুক্তি অনুযায়ী সে মূল্যের সমস্ত টাকা লইয়াছে, কিন্তু দলিল করিয়া দিতেছে না। এই অবস্থায় আদালত দবিরকে সাবেতের বরাবরে উক্ত বাড়িখানার জন্য বিক্রয় বা সাত কবলা করিয়া দিতে বাধ্য করিতে পারেন এবং বাড়িটি সাবেতের দখলে দিয়া দিতে পারেন। এই উদাহরণের 3 নম্বর প্রতিকারকে সুনির্দিষ্ট প্রতিকার বলা হয়। সুনির্দিষ্ট প্রতিকার প্রতিরোধমূলকও হইতে পারে। দবিরের উত্তরের মাঠে একখানি ভালো জমি আছে, সে উক্ত জমিখানি চাষ করিয়া নির্বিঘ্নে জীবনযাপন করিতেছে। সাবেত তাহার পাশের জমি বর্গা চাষ করিত, সে হঠাৎ আঙ্গুল ফুলিয়া কলা গাছ হইয়াছে এবং যেই জমিখানি সে বর্গা চাষ করিত উহা খরিদ করিয়াছে। সে তখন হইতে দবিরের জমিখানির উপর লুব্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়াছে, অর্থাৎ লোভের দৃষ্টি দিয়েছে। লোক পরম্পরায় দবির জানিতে পারিয়াছে সাবেত লোকজন সহ আগামী 15 দিনের মধ্যে দবিরের জমিতে ঢুকিয়া পড়িবে। সে কিছু দলিল সৃষ্টি করিয়াছে। এই পরিস্থিতিতে দবির আদালতে গিয়া সাবেতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রার্থনা করিতে পারেন এবং আদালত সাবেতকে উক্ত জমিতে প্রবেশ করিতে নিষেধ করিতে পারেন। ধারা 1
সংক্ষিপ্ত শিরোনাম: এই আইন 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইন নামে অভিহিত হইবে। সমগ্র বাংলাদেশে ইহা কার্যকর হইবে। 1877 সালের মে মাসের 1 তারিখ হইতে এই আইন বলবৎ হইবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 একটি খুবই পুরাতন আইন। প্রসঙ্গত, একটি মজার কথা এই, ঊনবিংশ শতাব্দীর 70-এর দশকে লর্ড অফ হাউস ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে যখন এই বিল উপস্থাপন করেন, তখন তিনি বলেন, এই আইনের বিষয়বস্তু ও নীতি খুব স্পষ্ট ও পরিষ্কার নয়, এবং সে কারণে তিনি একটি বিস্তৃত ব্যাখ্যা দিলেন। আসলে সুনির্দিষ্ট প্রতিকার বলিতে কি বুঝায়, তাহা লইয়া সব গন্ডগোল। দবির যাহা চাইতেছে তাহা যদি সে পায়, তবে তাহার প্রতিকার সুনির্দিষ্ট হইল। দবির যাহা চাইতেছে তাহা না পাইয়া অন্য কিছু দ্বারা সে সন্তুষ্ট হইল, ইহাও একটি প্রতিকার, তবে ইহা সুনির্দিষ্ট প্রতিকার নহে। ধারা 2 বাতিল। ধারা 3 ব্যাখ্যা ও অনুচ্ছেদ। বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা বলিতে আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য প্রতিটি কর্তব্য অন্তর্ভুক্ত হইবে। জিম্মা বলিতে প্রত্যেক ধরনের সুস্পষ্ট ইঙ্গিতবোধক অথবা আনুমানিক বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানা অন্তর্ভুক্ত হইবে। ব্যাখ্যা: জিম্মাদার বলিতে এমন প্রতিটি ব্যক্তি অন্তর্ভুক্ত হইবে যে সুস্পষ্টভাবে ইঙ্গিতবোধকভাবে অথবা আনুমানিকভাবে বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী। উদাহরণ: ক উদাহরণ: খ ককে জমি দান করিল এবং ইহাতে কোনরূপ সন্দেহ রাখিল না যে খ জীবিত থাকা পর্যন্ত ক তাহাকে বাৎসরিক 1000 টাকা বৃত্তি দিবে। ক এই দান গ্রহণ করিল, এই ক্ষেত্রে ক এই আইনের অর্থ অনুসারে বার্ষিক বৃত্তির সীমা পর্যন্ত ক্ষয়ের জিম্মাদার। ক ক্ষয়ের আইনগত চিকিৎসক অথবা আধ্যাত্মিক উপদেষ্টা। এই উপদেষ্টা পদের সদ্ব্যবহার করিয়া ক কিছু আর্থিক সুবিধা অর্জন করিল, যাহা অন্যথায় ক্ষয়ের নিকট স্বাভাবিকভাবে জমা হইতে পারিত। এই আইনের বিধান অনুসারে উক্ত সুবিধা সম্পর্কে ক ক্ষয়ের জিম্মাদার। ক ক্ষয়ের ব্যাংকার হিসাবে তাহার নিজস্ব উদ্দেশ্য সাধনের জন্য ক্ষয়ের অ্যাকাউন্টের অবস্থা ফাঁস করিয়া দেয়। এই আইনের অর্থানুসারে তেমন ফাঁসের ফলে ক যেই সুবিধা লাভ করে, উহার জন্য ক ক্ষয়ের জিম্মাদার। ক কতিপয় ইজারাধীন জমির বন্ধক গ্রহীতা হিসেবে নিজের নামে ইজারার মেয়াদ বৃদ্ধি করে। এই আইনের অর্থানুসারে মূল ইজারার সহিত স্বার্থ সংশ্লিষ্টদের জন্য ক বর্ধিত মেয়াদের ইজারাদার। অংশীদারদের একজন হিসেবে ক কে কারবারের মালামাল ক্রয়ের জন্য নিযুক্ত করা হয়। ক তাহার অন্যান্য অংশীদারের অজ্ঞাতে বাজার দরে এমন মাল সরবরাহ করিল, যাহা সে বাজার দর যখন কম ছিল তখন ক্রয় করিয়াছিল, এবং এইভাবে সে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করিল। এই আইনের অর্থ অনুসারে তেমন ভাবে অর্জিত মুনাফা সম্পর্কে অন্যান্য অংশীদারের জন্য ক জিম্মাদার। ক্ষয়ের মালিকাধীন নীল কারখানার ম্যানেজার। ক নীল বীজ বিক্রেতা গ এর এজেন্ট হয় এবং খ এর সম্মতি ব্যতীতই কারখানার জন্য গ এর নিকট হইতে নীল বীজ ক্রয়ের উপর কমিশন গ্রহণ করে। এই আইনের অর্থানুসারে গৃহীত কমিশন সম্পর্কে ক খ এর জিম্মাদার। উদাহরণ: ছ খ ইতিপূর্বেই যেই জমি ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হইয়াছে, ইহা জানিয়াও ক উক্ত জমি ক্রয় করিল। এই আইনের অর্থানুসারে উক্তভাবে কৃত জমির বিষয়ে ক খ এর জিম্মাদার। বর্গের জ গ জমি দখল করিতেছে, ইহা জানিয়াও ক খ এর নিকট হইতে জমি ক্রয় করিল। ক উক্ত জমি সম্পর্কে গ এর সম্পর্কে কোন তদন্ত করিবার বিষয়টিকে উপেক্ষা করে। এই আইনের অর্থানুসারে তেমন সত্যের সীমা পর্যন্ত ক গ এর জিম্মাদার। পত্তনী অর্থ এমন দলিল যাহা 1925 সালের উত্তরাধিকার আইনের সংজ্ঞা অনুসারে উইলে পরিশিষ্ট নহে, যাহা দ্বারা স্থাবর বা অস্থাবর সম্পত্তিতে আনুকর্মিক সত্যের প্রতি সংক্রম বা লক্ষ্যের পরিবর্তন করা হয় অথবা প্রবর্তন করিবার সম্মতি প্রকাশ করা হয়। চুক্তি আইনে যেই সমস্ত শব্দের সংজ্ঞা প্রদান করা হইয়াছে,
এমন যেই সমস্ত শব্দ এই আইনে ব্যবহৃত হইয়াছে তাহার অর্থ উক্ত আইনের অনুরূপ শব্দগুলি যেই অর্থ করা হইয়াছে সেই একই অর্থবোধক বলে গণ্য হইবে। এখানে একটা মজাদার বিষয়, সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর যে সমস্ত চুক্তিভিত্তিক বিষয়গুলো আছে, সেই চুক্তিভিত্তিক বিষয়গুলো চুক্তি আইনের যে সংজ্ঞা দেওয়া আছে 1872 সালের চুক্তি আইন, সেই চুক্তি আইনের যে সংজ্ঞা দেওয়া আছে সেই সংজ্ঞায় যে বিবরণ দেওয়া আছে বা বিবৃতি দেওয়া আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্ষেত্রে সেই শব্দগুলার একই অর্থ এখানে ব্যবহৃত হবে। এই ধারায় কয়েকটি সংজ্ঞা প্রদান করা হয়েছে, তবে বলিয়া দেওয়া হইয়াছে যে বিষয়বস্তুতে এবং পূর্বাপর অবস্থা অন্য কিছু থাকিলে এই সংজ্ঞা গ্রহণযোগ্য হইবে না। সুতরাং এই আইনের প্রদত্ত সংজ্ঞা বিষয়বস্তুর আলোকে পূর্বাপর সঙ্গতি রাখিয়া গ্রহণ করিতে হইবে। এখন সংজ্ঞায়িত শব্দাবলী এক এক করে আলোচনা করা যাক। বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা নানা ধরনের হইতে পারে। দবির সাবেতের সহিত চুক্তি করিয়াছে যে তিনি সাবেতের মঞ্চে যন্ত্র সঙ্গীত পরিবেশন করিবে। চুক্তিপত্র স্বাক্ষরিত হইবার পর দবির প্রতিশ্রুত কাজ করিতে বাধ্য। এই বাধ্যবাধকতা চুক্তি হইতে উদ্ভূত। দবির দ্বিতীয়বার বিবাহ করিবার পর তাহার প্রথম স্ত্রী গর্ভজাত সন্তানের প্রতিপালন করিতেছেন না, কিন্তু আইন অনুযায়ী তিনি তাহার উক্ত সকল সন্তানের প্রতিপালন করিতে বাধ্য। এই বাধ্যবাধকতা আইন হইতে উদ্ভূত। অর্থাৎ চুক্তির দ্বারা কেউ কোনো কাজ করিতে বাধ্য, আইনত বাধ্য, সেটাকে বলা হয় বাধ্যবাধকতা, আইনগত বাধ্যবাধকতা। জিম্মা ও জিম্মাদার, এই দুইটি অভিব্যক্তি বলিতে কি বোঝা যায় তাহা উদাহরণের মাধ্যমে স্পষ্ট করিয়া তোলা হইয়াছে। পত্তনী, সম্পত্তি কোন সময়ে কিভাবে কোন ব্যক্তি পাইবে উহার নির্দেশ যেই ব্যবস্থায় থাকে তাহাকে পত্তনী বলা হয়। পত্তনী উইল নয়। এখানে একটা মজাদার বিষয় আপনারা বুঝতে পারবেন, উইল আর পত্তনী দুটো আলাদা বিষয়। পত্তনীটা হলো সম্পত্তি কোন সময় কিভাবে কোন ব্যক্তির উপরে বর্তাইবে, সেটাকে বলা হয় পত্তনী। আর উইল হচ্ছে নির্দিষ্ট থাকে যে কার পরে কে কিভাবে সম্পত্তি পাবে। চুক্তি আইনের শব্দে যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা আলোচ্য আইনে প্রযোজ্য হইবে। বিষয়টা মজাদার বিষয়। চুক্তি আইন এবং এই আইনে যে শব্দাবলী ব্যবহার করা হইয়াছে তাহার অনেকগুলি এই রকম একই রকম। এজেন্ট, সম্মতি, পণ, চুক্তি, বাতিল, বাতিলযুক্ত প্রভৃতি শব্দ উভয় আইনে ব্যবহৃত হইয়াছে। ওসি বা ট্রাস্ট, 3 ধারায় ওসি শব্দটি প্রকাশ্যভাবে এবং উজ্জ্বলভাবে আস্থাভাজন চরিত্রের ধারককে অন্তর্ভুক্ত করে। এই কথাটি বলা আছে EIR 1945 মাদ্রাজ 281 পৃষ্ঠায়। নজির, এটা হচ্ছে নজির। ধারা 4, সংরক্ষণ। যদি এই আইনে কোথাও অন্য রূপে সুস্পষ্টভাবে বিধিবদ্ধ থাকে তবে এই আইনের কোনো কিছুকেই এই রূপ গণ্য করা যাইবে না যাহাতে ক চুক্তি নহে এমন কোন অঙ্গীকার সম্পর্কে প্রতিকারের কোনো অধিকার প্রদান করা হয়, খ কোনো ব্যক্তিকে কোনো প্রতিকারের অধিকার হইতে বঞ্চিত করা হয় শুধুমাত্র নির্দিষ্ট কার্য সম্পাদন ব্যতীত যাহা সে কোনো চুক্তির অধীনে পাইতে পারিত, অথবা গ দলিল সমূহের উপর রেজিস্ট্রেশন আইনের প্রয়োগকে প্রভাবিত করা হয়। চার ধারার ক এর বিষয়টা, চুক্তি থাকিলেই যেই সমস্ত ক্ষেত্রে প্রতিকার পাওয়া যাইবে এমন নহে। যেই সমস্ত চুক্তি বাতিল সেই সমস্ত চুক্তি সম্পর্কে কোনো প্রতিকার পাওয়া যায় না।
চুক্তি আইনের সফল চুক্তি ও বাতিল চুক্তি সম্বন্ধে বিধানাবলী বর্ণিত আছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধারা 4-এ বলা রয়েছে, চুক্তি নহে এমন কোন অঙ্গীকার সম্পর্কে প্রতিকারের কোনো অধিকার প্রদান করা হয় না। অর্থাৎ আমরা এখানে একটু বিস্তারভাবে বলতে পারি যে চুক্তি হয়েছে বলেই যে সেই চুক্তি পালন করতে হবে এমন কিছু না। কারণ চুক্তিটা আমাকে সম্পন্ন করতে হবে 1872 সালের চুক্তি আইন এর অনুযায়ী। অর্থাৎ কোন কোন চুক্তি আছে সফল চুক্তি, আবার বাতিল চুক্তি। এখন কেউ যদি বাতিল চুক্তি করে, দেখা যাচ্ছে আমি রহিমের সাথে একটা চুক্তি করলাম, যে চুক্তিটা আমি জানি না, সেও জানে না, কিন্তু চুক্তিটা বিষয়বস্তু এমন আছে যে সেই বিষয়বস্তুটা বাতিল বলে গণ্য হবে, সেই ক্ষেত্রে সেই চুক্তি বাস্তবায়ন হবে না। এখন কোন চুক্তি বাতিল, কোন চুক্তি সফল, এইগুলো বোঝার জন্য আমাদের দেখতে হবে 1872 সালের চুক্তি আইন, এবং এই চুক্তি সম্পর্কে কোনটা সফল চুক্তি কোনটা বাতিল চুক্তি এই সম্পর্কে বলা আছে চুক্তি আইনের 15 থেকে 29 ধারা পর্যন্ত। চুক্তির জন্য যে সমস্ত উপাদান অত্যাবশ্যক তাহা নিম্ন বর্ণিত হইল। অর্থাৎ একটা চুক্তি করতে কি কি বৈশিষ্ট্য লাগে, কি কি উপাদান লাগে। 1, ইহাকে অবশ্যই একটি সম্মতি হইতে হবে, অর্থাৎ উহাতে প্রস্তাব জ্ঞাপন ও গ্রহণ উভয় থাকিতে হবে। অর্থাৎ চুক্তিতে এক পক্ষ প্রস্তাব করবে আর এক পক্ষ সেই প্রস্তাব গ্রহণ করবে। 2, উহার পক্ষ সমূহে চুক্তি করিবার যোগ্যতা সম্পন্ন হইতে হবে, অর্থাৎ তাহারা পূর্ণবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হইবেন এবং যিনি যেই আইনের অধীন তিনি সেই আইনের বিধান অনুযায়ী চুক্তি করিবার অযোগ্য নহেন, এইরূপ হইবেন। অর্থাৎ এখানে আপনারা একটা খুব মজাদার বিষয় লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন যে চুক্তির উপাদানের ভিতরে বলা আছে যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি চুক্তি করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ব্যক্তি নাবালক হয়, পুরুষ হইলে 21 বছর। এই ক্ষেত্রে কোন ব্যক্তি পূর্ণবয়স্ক অর্থাৎ সাবালক হইলেই বা সাবালিকা হইলেই যে চুক্তি সম্পাদন করতে পারবে এমনটা কিন্তু নয়। তাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। সেই শর্তগুলো কি? 1, তাকে সাবালক বা সাবালিকা হইতে হবে, তাকে সুস্থ চিত্তের হইতে হবে। ধরুন একজন 21 বছরের পুরুষ সে পাগল, তাহলে কিন্তু সে চুক্তি সম্পন্ন করতে পারবে না। এখন বিষয় হচ্ছে একজন সাবালক বা সাবালিকা সুস্থ মস্তিষ্কের অধিকারী, সে যে চুক্তি পালন করবে সেই চুক্তি তার সে যে আইনের অন্তর্ভুক্ত সেই আইনের অন্তর্ভুক্তির ভিতরে থেকেই চুক্তি করতে পারবে। যেমন একজন হিন্দু একজন মুসলমানের সঙ্গে যে চুক্তি করবে সেই চুক্তিতে একজন হিন্দু যে চুক্তির যে তার নির্দিষ্ট গণ্ডি বা সীমারেখা, সেই গণ্ডি বা সীমারেখা তার দিক থেকে সে পালন করবে। একজন মুসলিম তার সঙ্গে চুক্তি করার সময় তার যে ধর্মীয় বিধিবিধান বা তার যে ধর্মীয় আইন আছে সেই ধর্মীয় আইনের প্রেক্ষাপটে সে তার চুক্তি এমন ভাবে করতে হবে যেন এই চুক্তিটা কোনোভাবেই দুইজনের ধর্মীয় যে আইন আছে এই ধর্মীয় আইনকে লঙ্ঘন না করে। 3, পক্ষ সমূহের অবাধ সম্মতিক্রমে সম্মতিটি সম্পাদিত হইবে, অর্থাৎ সংশ্লিষ্ট পক্ষবিন্দু একই বস্তুতে একই অর্থে ঐক্য সম্মতি দিবেন এবং কোনো পক্ষের সম্মতি নেওয়া যাইবে না। অর্থাৎ সম্মতি দিতে হবে, উভয়কে সমান সম্মতি হতে হবে। দেখা যাচ্ছে আমি রহিমের কাছে একটা গাছ বিক্রি করব, গাছটা আমি বিক্রি করব 10,000 টাকায়। তখন রহিম গাছ কেনার জন্য সম্মতি গ্রহণ করতে হবে এবং আমি যে 10,000 টাকায় গাছটা বিক্রি করতে যাচ্ছি এই 10,000 টাকার বিষয়টাও তাকে সম্মতি করতে হবে। জোর জবরদস্তি করে কোনো সম্মতি গ্রহণ করা যাবে না। যেমন কি জবরদস্তিমূলক ভাবে কোনো সম্মতি নেওয়া যাবে না, অসঙ্গত প্রভাব বিস্তার করা যাবে না, প্রতারণা করে সম্মতি নেওয়া যাবে না, মিথ্যা বর্ণনা দিয়ে সম্মতি নেওয়া যাবে না ও বিভ্রান্তি দ্বারা
সম্মতি নেওয়া যাবে না, তাহলে চুক্তিটা বাতিল চুক্তি বলে গণ্য হবে। প্রথমোক্ত 4 ধরনের যে কোনো এক ধরনের কোনো সম্মতি নেওয়া হইলে অনুরূপভাবে যেই পক্ষের সম্মতি নেওয়া হয়েছে সেই পক্ষের ইচ্ছাক্রমে তাহা ফলত বাতিলযোগ্য হয় যখন সম্মতিতে অংশগ্রহণকারী উভয় পক্ষই কোনো ভ্রমের অধীন এবং সম্মতি সম্পর্কিত কোনো প্রয়োজনীয় তথ্য সম্বন্ধে ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া সম্মতি দেন, তখন তাহা বাতিল হয়। অর্থাৎ সম্মতি কখন বাতিল হবে? জবরদস্তি ভাবে সম্মতি নিলে বাতিল হবে, অপ্রসঙ্গ প্রভাব বিস্তার করে সম্মতি নিলে বাতিল হবে, প্রতারণার মাধ্যমে সম্মতি করলে সেটা বাতিল হবে, মিথ্যা বর্ণনার মাধ্যমে সম্মতি করলে সেটা বাতিল হবে, এবং বিভ্রান্তমূলক প্রস্তাবনা দিলে সেই সম্মতিটা বাতিল হবে। 4, চুক্তিটির পণ ও উদ্দেশ্য আইনানুগ হইবে। পণকে অবৈধ বলা হয় যদিও তাহা ক আইন দ্বারা নিষিদ্ধ এই প্রকৃতির হয় যে অনুমতি দেওয়া হইলে উহা দ্বারা কোনো আইনের বিধানাবলী ব্যর্থ হইবে, প্রতারণাপূর্ণ অথবা অন্য ব্যক্তি বা তাহার সম্পত্তির জন্য অনিষ্টকর পরিগণিত হয়, অথবা আদালত উহা নীতি বিগর্হিত বা সরকারি নীতির পরিপন্থী মনে করেন। অর্থাৎ আমি কারোর সাথে এমন চুক্তি করতে পারবো না, যেমন আমরা বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করব, সেই জন্য আমি কারোর সাথে চুক্তি করতে পারবো না। কারণ এখানে আমাদের বলা আছে যে সরকারি নীতির পরিপন্থী। এখন সরকারি নীতির পরিপন্থী, বাংলাদেশের যুদ্ধ এটা একটা সরকারি নীতি পরিপন্থী, এটা সম্পূর্ণ একটা রাষ্ট্রদ্রোহীমূলক অপরাধ। এই কারণে আমি কারোর সাথে এই বিষয়ে কোনো চুক্তি করতে পারবো না। 5, চুক্তিটি বাতিল বলিয়া প্রকাশ্যভাবে ঘোষিত হয় নাই। বাতিল সম্মতি। চুক্তি আইনের অধীনে নিম্নবর্তিত চুক্তিসমূহ বাতিল। কি কি চুক্তি বাতিল হইতে পারে? যে ক যেই ক্ষেত্রে সম্পত্তির উভয় পক্ষ সম্মতি সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সম্বন্ধে ভ্রমের অধীন হয়, সেই ক্ষেত্রে সম্মতিটি বাতিল। খ নাবালক ভিন্ন কোনো ব্যক্তি বিবাহের জন্য প্রতিবন্ধক সৃষ্টিকারী সমস্ত সম্মতি বাতিল। অর্থাৎ নাবালকের বিবাহ দেওয়ার জন্য যদি কোনো চুক্তি করা হয় তাহলে সেটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। বাণিজ্যের জন্য প্রতিবন্ধক সৃষ্টিকারী সমস্ত সম্মতি বাতিল। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের পরিচালনার জন্য কোনো সম্মতি যদি বাধাগ্রস্ত হয় তাহলে সেই চুক্তি শুরুতেই বাতিল। বিচার বিষয়ক কার্যধারার জন্য প্রতিবন্ধক এই সমস্ত সম্মতি বাতিল। এমন চুক্তি করা যাবে না যা বিচার বিভাগীয় কার্যধারাকে বিঘ্নিত করতে পারে। ধরেন আমি করিমের সাথে একটা চুক্তি করলাম যে করিম যদি আমাকে তার নির্দিষ্ট সম্পত্তিটি আমাকে বিক্রি না করে এবং আমি যদি কোনো মতে টাকা দিতে ব্যর্থ হই, তাহলে করিম দেওয়ানি আদালতে মামলা করতে পারবে না। এই চুক্তিটা সম্পূর্ণ প্রথমেই বাতিল হয়ে যাবে, কারণ বিচার বিষয়ে বিঘ্নতা আসতেছে। কারণ আমি যদি করিমকে টাকা না দিই, তাহলে সে করিম টাকা না পেয়ে অবশ্যই বিচারের আওতায় বিচার প্রার্থী একজন, এবং তার একটা অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এই জন্য এই চুক্তিটা প্রথম অবস্থায় বাতিল। যেই সম্মতির অর্থ নিশ্চিত নহে বা যাহার কোনো নিশ্চিত অর্থ করা যায় না এমন সম্মতি বাতিল। অর্থাৎ এমন চুক্তি করলাম সেই চুক্তির অর্থই বোঝা যাচ্ছে না, সেই চুক্তি বাতিল। বাজি চুক্তি বাতিল, অর্থাৎ বাজি ধরা যাবে না। যেমন মনে করেন যে আমি আমার কুটুম্বের সহিত একটা চুক্তি করিলাম এই মর্মে যে আগামী রবিবার আকাশের মধ্যখানে বিদ্যুৎ চমকাবে, এবং আকাশের মধ্যখানে যদি বিদ্যুৎ চমকায় তাহলে আমার কুটুম্ব আমাকে 10,000 টাকা দিবে। এই যে আকাশের মধ্যখানে বিদ্যুৎ চমকাইলে সে আমাকে 10,000 টাকা দেবে, এটা একটা বাজি। এই বাজি চুক্তি ধরলে সেটা প্রথম অবস্থায় বাতিল বলে গণ্য হবে। আরো একটু পরিষ্কার করে বলতে পারি, লটারি, যে তুমি এই লটারির এই নাম্বারের লটারিটা নাও, এটা অবশ্যই বাঁধবে তোমার, এবং বাদলে তুমি আমার সেই লটারির থেকে কিছু টাকা আমাকে দিবা। এই যে চুক্তি, এই চুক্তি প্রথম অবস্থায় বাতিল। এমন কাজ করিবার জন্য সম্মতি যাহা কার্যত অসম্ভব অথবা পরবর্তীকালে যাহা কোনো পক্ষের ত্রুটি ব্যতীতই অসম্ভব কার্য বলে মনে হয়, এমন চুক্তি করা যাবে না
যা প্রথম অবস্থায় মনে হয়েছিল সম্ভব, কিন্তু পরবর্তীতে অসম্ভব বলে মনে হয়। 6, যেখানে আইনের আবশ্যিক নির্দেশ বর্তমান সেখানে দলিল মারফত হইবে এবং আইনের প্রয়োজনে উহাকে সত্যায়িত ও রেজিস্ট্রি করিতে হইবে। আইনসভার আইন অনুসারে কতিপয় চুক্তির অস্তিত্ব বা উহার প্রমাণের শর্ত হিসাবে উপাদানের দলিল হওয়া প্রয়োজন। নিম্নবর্ণিত চুক্তিতে দলিল প্রয়োজন। তা কোন কোন চুক্তিতে দলিল অবশ্যই করতে হবে? তামাদি আইন মতে দায় স্বীকার দলিল প্রয়োজন, লিজের দলিল করতে হবে, দান করলে দলিল করতে হবে, বিক্রয় করলে দলিল করতে হবে, রেহেন করলে দলিল করতে হবে। এতদ ব্যতীত ট্রাস্ট আইন, কপিরাইট আইন, মার্চেন্ট শিপিং আইন, কোম্পানি আইন প্রভৃতিতে অবশ্যই লিখিত দলিলের বিধান বাধ্যতামূলক। এবার ধারা 4 খ, কোনো ব্যক্তি কোনো প্রতিকারের অধিকার হইতে বঞ্চিত করা হয় শুধুমাত্র নির্দিষ্ট কার্য সম্পাদন ব্যতীত যাহা সে কোনো চুক্তির অধীন পাইতে পারিত। এই বিষয়ে কি বলা হচ্ছে? চুক্তি ও চুক্তিভঙ্গ বিষয়ে সাধারণ আলোচনা। চুক্তি করিলেই সেই চুক্তির অধীন প্রতিকার পাওয়া উচিত, কিন্তু প্রতিকার নানা ধরনের হইতে পারে। এই আইনে সুনির্দিষ্ট প্রতিকার বিধান করা হয়েছে। চুক্তি আইনে চুক্তিভঙ্গের কি কি প্রতিফল হইতে পারে তাহা বলা হইয়াছে। দেখা যাক, চুক্তিভঙ্গ হইলে উহার প্রতিকার কোন ফলাফলের উপর উদ্ভব হয়। ক, চুক্তি সমাপ্ত বা বাতিল হইয়া যাইতে পারে। চুক্তি সমাপ্ত বা বাতিল নাও হইতে পারে। যেই ক্ষেত্রে চুক্তিভঙ্গের প্রতিক্রিয়া চুক্তি সমাপ্ত বা বাতিল হইয়া যায়, সেই ক্ষেত্রে যাহার দোষে চুক্তি সমাপ্ত বা বাতিল হইয়া যায় তাহার বিরুদ্ধে নিরীহ পক্ষ নিম্নবর্ণিত দুইটি পথের মধ্যে যে কোনো একটি আশ্রয় নিতে পারেন। কি? তিনি চুক্তিকে বজায় রাখিবার ক্ষতিপূরণ আদায় করিতে পারেন অথবা চুক্তি বাতিল করিয়া ক্ষতিপূরণ আদায় করিতে পারেন। তিনি যদি চুক্তিকে বাতিল করিতে মনস্থ করেন তবে নিম্নবর্ণিত দুইটি অধিকার তার আবার জন্মায়। চুক্তির মধ্যস্থিত তাহার অঙ্গীকার আর প্রতিপালনের প্রয়োজন হয় না। খ, চুক্তির অসম্পাদনের জন্য যেই ক্ষতি হয় তিনি সেই জন্য ক্ষতিপূরণ পাইতে পারেন। চুক্তিভঙ্গের কারণে যেই ক্ষেত্রে চুক্তি সমাপ্ত বা বাতিল হয় নাই সেই ক্ষেত্রে আহত পক্ষ ক্ষতিপূরণ দাবি করিতে পারেন, তবে সেই ক্ষতিপূরণ ক্ষতির সমমূল্যের হইবে। ক্ষতির মূল্য পূর্বে নির্ধারিত হইতে পারে, আবার পরেও যুক্তিসঙ্গতভাবে নির্ণীত হইতে পারে। চুক্তি ভঙ্গ দ্বারা নানা ধরনের ক্ষতি হইতে পারে। চুক্তি বলবৎ থাকিলে যেই লাভ পাওয়া যাইত তাহা না পাওয়া এক ধরনের ক্ষতি। অর্থ ও সম্পদ নাশ সহজবোধ্য ক্ষতি। যখন কোনো চুক্তি ভঙ্গ হয়, ক, তখন যেই পক্ষ উহা ভঙ্গ করেন সেই পক্ষ ক্ষতিপূরণ দিতে দায়ী হন। যেই পক্ষ চুক্তি ভঙ্গজনিত অবস্থায় ক্ষতিগ্রস্ত সেই পক্ষ ক্ষতিপূরণ পাইবার অধিকারী হন। পক্ষবৃন্দ চুক্তির সময় চুক্তিভঙ্গ হইলে যেই প্রতিক্রিয়া হইবে জানিয়া যেই ব্যবস্থা রাখিয়াছে সেই অনুসারে ক্ষতিপূরণ লভ্য হইবে। স্বাভাবিক অবস্থায় যে ক্ষতি হয় উহার জন্য ক্ষতিপূরণ প্রাপ্য। আধা চুক্তির ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হয়। চুক্তিভঙ্গ হইলেই শুধু আহত পক্ষ আঘাতকারী হইতে ক্ষতিপূরণ লাভ করিতে পারেন। সুতরাং ক্ষতিপূরণের প্রাপ্যতা সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করিতে হইলে প্রথমে দেখিতে হয় প্রকৃতপক্ষে চুক্তিভঙ্গ হইয়াছে কিনা। আধা চুক্তির বাধ্যবাধকতা প্রতিপালন করিতে অক্ষম হইলে চুক্তিভঙ্গের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। চুক্তিভঙ্গ হইয়াছে কিনা এই প্রশ্নের বিচার করিতে হইলে প্রথমে দেখিতে হয় পক্ষগণের মধ্যে আইন সিদ্ধ চুক্তি হইয়াছিল কিনা। যেই ক্ষেত্রে চুক্তি নাই সেক্ষেত্রে চুক্তিভঙ্গ হইতে পারে না। চুক্তি হইয়াছে কিনা তাহা তথ্যের উপরে নির্ভর করে। চুক্তির মধ্যে অঙ্গীকার থাকে, যেই পক্ষ এই অঙ্গীকার প্রতিপালনে ব্যর্থ হন সেই পক্ষই চুক্তিভঙ্গ করেন, তবে এই ব্যর্থতা বিনা অজুহাতেই হইতে হইবে। সঠিক কারণে ব্যর্থতা দ্বারা চুক্তিভঙ্গ নাও হইতে পারে, কিংবা চুক্তিভঙ্গ প্রত্যক্ষ অঙ্গীকার সম্পর্কে হইতে পারে, পরোক্ষ অঙ্গীকার সম্পর্কেও হইতে পারে। বাধ্যবাধকতা প্রতিপালন না করিলেও ইহা ঘটিতে পারে। চুক্তিভঙ্গ যেভাবে হয়, ক, নির্ধারিত তারিখের মধ্যে অঙ্গীকারকারী যদি তাহার অঙ্গীকার প্রতিপালনে ব্যর্থ হয় তবে চুক্তিভঙ্গ হয়। যেই তারিখে মাল দিবার কথা ছিল
সেই তারিখে দিতে না পারিলে চুক্তি ভঙ্গ হয়। এই সমস্ত ক্ষেত্রে সময়কে চুক্তির মূল উপাদান হইতে হয়। চুক্তির পক্ষ যখন প্রকাশ্যভাবে ঘোষণা করে যে অতঃপর তিনি আর চুক্তি মানিবেন না, তখন চুক্তি ভঙ্গ হয়। যদি কেউ ঘোষণা করেন যে চুক্তির অঙ্গীকার তিনি প্রতিপালন করিবেন না, তবে চুক্তি ভঙ্গ হয়। গ, চুক্তির কোন পক্ষ যখন এমন কাজ করিয়া বসেন যে তাহার পক্ষে আর অঙ্গীকার পালন সম্ভব হয় না, তখন চুক্তি ভঙ্গ হয়। যদি কেহ একটি বালিকাকে বিবাহ করিবার চুক্তি করিয়া অন্য বালিকাকে বিবাহ করিলেন, একাধিক বিবাহ নিষিদ্ধ থাকিলেও এই কাজ চুক্তি ভঙ্গের শামিল। ক্ষতিপূরণের সূত্র। চুক্তি আইনে ক্ষতিপূরণের প্রশ্নে নিম্নবর্ণিত সূত্র সমূহ বর্তমান। ক, যিনি ক্ষতিপূরণ দাবি করিবেন তিনি নিজে দোষমুক্ত হইবেন। নিজে অন্যায় করিয়া পরের নিকট দাবি করা যায় না। ক্ষতি এড়াইবার জন্য সকল পক্ষের চেষ্টা থাকা উচিত। ক্ষতিপূরণের অর্থ তত পরিমাণ হইবে যত পরিমাণ ক্ষতি আহত পক্ষ ভোগ করিয়াছেন কিংবা ভোগ করা স্বাভাবিক ছিল। কোন বিশেষ অবস্থার মধ্যে চুক্তি হইলে চুক্তির পরিমাণ নির্ণয়ের সময় উক্ত বিশেষ অবস্থা স্মরণ রাখিতে হয়। চুক্তি ভঙ্গ না হইলে আহত পক্ষ যেই অবস্থায় থাকিতেন ক্ষতিপূরণ দ্বারা তাহাকে সেই অবস্থা লইয়া আসার চেষ্টা করিতে হয়। চুক্তি ভঙ্গের ক্ষেত্রে আহত পক্ষ তত পরিমাণ ক্ষতিপূরণ পাইবেন যত পরিমাণ ক্ষতি চুক্তি ভঙ্গের জন্য ঘটিতে পারে বলিয়া চুক্তির সময় বুঝিতে পারা গিয়াছিল। চুক্তির প্রকৃতি এমন হইবে তাহা ভঙ্গ হইলে ক্ষতিপূরণ যথার্থ প্রতিকার হয়। চুক্তির পক্ষগণ ঐক্যমত হইয়া চুক্তিভঙ্গজনিত ক্ষতিপূরণের ব্যবস্থা নাকচ করিয়া দিতে পারেন। যেই ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয় তাহা বাস্তব ক্ষতি হইতে হইবে, সম্ভাব্য ক্ষতি নহে। যিনি ক্ষতিপূরণ দাবি করেন তাহাকেই প্রমাণ করিতে হইবে যথার্থই ক্ষতি হইয়াছে। ক্ষতির পরিমাণ প্রমাণের দায়িত্ব তাহার। চুক্তিভঙ্গ হইলে কি পরিমাণ ক্ষতিপূরণ দিতে হইবে তাহা যদি চুক্তির মাধ্যমে লিপিবদ্ধ থাকে তবে সেই লিপিবদ্ধ সূত্র অনুযায়ী চুক্তিভঙ্গের প্রতিবিধান করিতে হয়। ক্ষতিপূরণের ধরন। ক্ষতিপূরণ দুই ধরনের হইতে পারে। এক, সাধারণ ক্ষতিপূরণ। দুই, বিশেষ ক্ষতিপূরণ। সাধারণ ক্ষতিপূরণ সেই ক্ষতি সম্পর্কে প্রদত্ত হয় যেই ক্ষতি স্বাভাবিকভাবে চুক্তিভঙ্গের জন্য উদ্ভূত হয়। বিশেষ ক্ষতিপূরণ চুক্তির কাজে বিশেষ প্রকৃতি হইতে উদ্ভূত হয়। ক্ষতিপূরণের পরিমাণ। আইনে স্পষ্ট করিয়া বলা হইয়াছে, ক্ষতির পরিমাণ নির্ণয়কালে চুক্তি অসম্পাদনের কারণে সৃষ্ট অসুবিধা নিরসন কল্পে কেউ সমস্ত উপায় বিদ্যমান ছিল তাহা অবশ্যই বিবেচনা করিতে হইবে। চুক্তি ভঙ্গ হইলে তাহার ফলে যেই ক্ষতি হয় তাহার ক্ষতিপূরণ আদায় করিবার ব্যবস্থা করিতে হয়, শাস্তির ব্যবস্থা নয়। সুতরাং ক্ষতিপূরণের পরিমাণ শাস্তিমূলক হওয়া বিদেহ নহে। চুক্তিভঙ্গের কারণে আহত পক্ষের যে ক্ষতি হইয়াছে তাহা তিনি স্বাভাবিকভাবে সাধারণ প্রয়াস লইয়া এড়াইতে পারিতেন কিনা তাহা ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করিবার সময় খেয়াল রাখিতে হয়। যেই কুফল হইতে রক্ষা পাওয়া যাইত আহত পক্ষ সেই কুফলের মূল্য ক্ষতিপূরণ হিসেবে পাইবে না। আহত ব্যক্তি তাহার পক্ষে যাহা করিবার ছিল তাহা করিয়াছে কিনা ইহা তথ্যের প্রশ্ন। বাজার দরের সূত্র। দ্রব্য অর্পণের চুক্তিভঙ্গ হইলে অপ্রদত্ত দ্রব্যের বাজার মূল্যের নিরীক্ষে ক্ষতিপূরণ নির্ধারণ করিতে হয়। যেই ক্ষেত্রে দ্রব্য প্রেরিত হয় এবং যদিও চুক্তিমূলে প্রাপক উক্ত দ্রব্য রাখিতে বাধ্য, তবুও তিনি যদি উহা না রাখেন এবং প্রেরক যদি প্রাপকের নোটিশ দিয়া দ্রব্য পুনঃবিক্রয় করিয়া ফেলেন, সেই ক্ষেত্রে পুনঃবিক্রয়ের মাধ্যমে তিনি যত পরিমাণ টাকা কম পান তত পরিমাণ টাকা প্রাপকের নিকট হইতে আদায় করিতে পারিবেন। দবির তাহার বাড়ি সাবেতকে 5 লক্ষ টাকায় বিক্রয় করিবার চুক্তি করিলেন। উক্ত চুক্তিমূলে ডিসেম্বর মাসের মধ্যে সাবেত সমস্ত টাকা পরিশোধ করিয়া বাড়ি দখল লইবেন। চুক্তি মধ্যে ইহা বলা হইল, সাবেত উক্ত সময়ের মধ্যে বাড়ি নিলেন না, বাধ্য হইয়া দবির উক্ত বাড়ি 4 লক্ষ টাকায় বিক্রয় করিয়া ফেলিলেন। এমত অবস্থায় দবির সাবেতের নিকট হইতে 1 লক্ষ টাকায় বিক্রয় করিয়া ফেলিয়াছেন। এমত অবস্থায় দবির সাবেতের নিকট হইতে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করিতে পারিবেন। চুক্তির বিক্রেতা পক্ষ ক্রেতা বরাবরের নির্দিষ্ট তারিখে মাল পাঠাইতে ব্যর্থ হইলে এবং উক্ত তারিখের মধ্যে তিনি মাল পাঠাইতে ব্যর্থ হওয়ায় ক্রেতা পক্ষ ব্যবসায় সাধারণ রীতি অনুযায়ী যত টাকা মুনাফা হইতে বঞ্চিত হইলেন তত টাকা ক্ষতিপূরণ পাইবে। দ্রব্য প্রদানের তারিখ না থাকিলে ক্ষতিপূরণ কিভাবে নির্ণয় হইবে?
দ্রব্য প্রদানের তারিখ না থাকিলে যুক্তিযুক্ত সময়ের মধ্যেই উহা প্রদান করিতে হয়, অন্যথায় ক্ষতিপূরণ দিতে হয়। গ উদাহরণ রূপে এই সূত্র স্পষ্ট করা হয়েছে। বিলম্বে প্রদান করলে কিভাবে ক্ষতিপূরণ দিতে হয়। চুক্তি অনুযায়ী যেই তারিখে চুক্তির এক পক্ষ অপর পক্ষকে মাল পৌঁছাইয়া দিতে বাধ্য, সেই ক্ষেত্রে পর্যাপ্ত কারণে মাল প্রেরণে বিলম্ব ঘটিলে মাল প্রাপক ক্ষতিপূরণ পাইবেন। এই ক্ষতিপূরণ নির্ধারণের সূত্র নিম্নরূপ। যেই তারিখে মাল পৌঁছাইবার কথা ছিল সেই তারিখে মালের মূল্য নির্ধারিত করিতে হইবে। যেই তারিখে মাল যথার্থই পৌঁছিল অতঃপর সেই তারিখে মালের মূল্য নির্ধারণ করিতে হইবে। দ্বিতীয় তারিখে যে অর্থ পাওয়া গেল তাহা প্রথম তারিখের প্রাপ্ত অর্থ হইতে যত পরিমাণ কম হইবে ক্ষতির পরিমাণ ঠিক তত হইবে। অগ্রিম চুক্তি ভঙ্গ হইলে তাহা দ্বারা আহত পক্ষ যত পরিমাণ ক্ষতিগ্রস্ত হন, ভঙ্গকারী হইতে তিনি তত পরিমাণ ক্ষতিপূরণ আদায় করিতে পারেন। সুদের সূত্র। নির্ধারিত দিনে চুক্তির এক পক্ষ যদি অপর পক্ষকে অর্থ প্রদান করিতে ব্যর্থ হন এবং অপর পক্ষ যদি উক্ত অর্থ না পাওয়ার ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হন, তবে অপর পক্ষ প্রথম পক্ষের নিকট হইতে সুদ আদায় করিতে পারিবেন। ধারা ৫। সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হয়। সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় ক কোন সম্পত্তির দখল গ্রহণ এবং তাহা দাবিদারকে অর্পণের মাধ্যমে। খ যাহা করিবার বিষয়ে তাহার বাধ্যবাধকতা রহিয়াছে একটি পক্ষকে তেমন কাজ করিবার আদেশ প্রদানের মাধ্যমে। গ যাহা না করিবার বিষয়ে তাহার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ হইতে বিরত রাখিবার মাধ্যমে। ঘ ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ব্যতীত অন্য ধরনের পক্ষ সমূহের অধিকার নির্ণয় বা ঘোষণার মাধ্যমে। উমু একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়মের মাধ্যমে। সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে দেওয়া হয় তাহার বর্ণনা প্রদত্ত হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় ৫ ভাবে। প্রথমত, সম্পত্তি দখল করিয়া তাহা দাবিদারের অনুকূলে অর্পণ করিয়া সুনির্দিষ্ট প্রতিকার করা হয়। বস্তুত এই ধরনের প্রতিকার বহুল পরিমাণে বাংলাদেশের আদালতে দাবি করা হয়। দ্বিতীয়ত, যেই ব্যক্তি যাহা করিতে বাধ্য সেই ব্যক্তিকে দিয়া তাহা করাইয়া সুনির্দিষ্ট প্রতিকার করা যায়। দলিল সম্পাদনের আদেশ দিয়া বিবাদীকে বাধ্য করা হয় এই ধরনের প্রতিকারের সাধারণ উদাহরণ। তৃতীয়ত, যিনি যাহা না করিবার জন্য বাধ্য তাহাকে উহা না করা হইতে বিরত রাখিবার সুনির্দিষ্ট প্রতিকার করা যায়। চতুর্থ, পক্ষবৃন্দের অধিকার ঘোষণা করিয়া সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যায়। পঞ্চম, তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগ করিয়া সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যায়। এই বিষয়ে পূর্বেই আলোচনা করা। ধারা ৬ নিরোধক প্রতিকার। ৫ ধারার গ উপধারার অধীনে মঞ্জুরি ও সুনির্দিষ্ট প্রতিকারকে নিরোধক প্রতিকার বলা হয়। প্রতিকার নিরোধকমূলক হইতে পারে। দবির তাহার জমিখানি ভোগ করিতেছেন এবং তাহার অধিকার আছে শান্তিপূর্ণভাবে উক্ত জমি ভোগ করিবার। শান্তিপূর্ণভাবে দবিরের অধিকার বলিতে সাবেত বা অন্য কাহারও দবিরের জমিতে প্রবেশ না করিবার দায়িত্ব বোঝায়। দবিরের মনে যদি আশঙ্কা হয় যে সাবেত তাহার জমি মধ্যে ঢুকিয়া পড়িবে, তবে দবির সুনির্দিষ্টভাবে সাবেতের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করিতে পারে আদালতে মোকদ্দমার মাধ্যমে। নিষেধাজ্ঞা এই শ্রেণীর সুনির্দিষ্ট প্রতিকার। ধারা ৭ দণ্ডমূলক আইন কার্যকর করিবার জন্য প্রতিকার মঞ্জুর করা হয় না। শুধুমাত্র দণ্ডমূলক আইন কার্যকরী করিবার উদ্দেশ্যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না। সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্বারা ফৌজদারি আইনের কোনো ফায়দা গ্রহণ করা হয় না। যেখানে ব্যক্তিগত অধিকার বা দায়িত্ব প্রয়োগ বা প্রতিপালনের প্রশ্নে কোনো মানুষ আহত হয়, সেইখানে কেবল এই আইনের প্রযুক্ত হয়। ফৌজদারি আদালতে মামলায় এই আইন দ্বারা নিষেধাজ্ঞা দেওয়া যায় না। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আমাদের আজকের বিষয় ছিল সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ১ থেকে ৭ পর্যন্ত সাধারণ আলোচনা। এই আলোচনার মাধ্যমে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।